আমি যতটা শুনেছি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেখানে ছিলেন। রাইট। এত লম্বা সময় আপনারা আলাদা আলাদা কথা হচ্ছিল না একসঙ্গে কথা হচ্ছিল? দেখুন, আমরা অস্ট্রেলিয়ার যে টিম আসছিল আপনি সবাইকে চেনেন, গামা আব্দুল কাদির, ডক্টর সিরাজুল হক, মিল্টন, তারপরে শামীম, এরা 4জন ছিলেন অস্ট্রেলিয়ার। আমি ছিলাম, বিপ্লব বড়ুয়া ছিল, আমাদের আরো কিছু নতুন প্রজন্মের লোকজন ছিল। অস্ট্রেলিয়ার লোকরা একটু আগে গিয়ে তারা কথাবার্তা বলতেছিলেন। একটা পর্যায়ে ঘন্টাখানেক পরে আমরা গেলাম, সবাই মিলে সেখানে কথা হয়েছে, যার যার অভিমত ব্যক্ত করেছে, মন খুলে সবাই কথা বলতে পেরেছেন। সবার আকাঙ্ক্ষা, আগ্রহ, নিজের অনুভূতি, কে কি করতেছেন, তারা কি প্রত্যাশা করেন, কি হয়েছে, কি করা দরকার ছিল, তিনি কিভাবে দেশটাকে ডেভেলপ করছেন, এবং যারা গেছেন তারা কোথায় বসে কি করছেন, এসব কথাবার্তা বলা বলি হলো। উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন, অনেক প্রশ্ন ছিল সেটাও উনি বলেছেন। এর বাইরে আমার সঙ্গে একান্তে প্রায় আধা ঘন্টা কথা হয়েছে, সেটা আমাদের বিভিন্ন আইনসঙ্গত বিষয়, পলিসি ম্যাটার, রাজনীতি এবং অপর অনেকগুলো বিষয় নিয়ে একান্তে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। এর বাইরে আমরা সবাই একত্রিত কথা বলেছি। উনি খেয়েছেন আমাদের সঙ্গে, আমাদের খাবারটা উনি যে গতানুগতিক ভাবে গণভবনে, বঙ্গভবনে অথবা সুধা সদনে অথবা বঙ্গবন্ধু ভবনে কখনো আতিথেয়তা জানালে যে আচরণটা ওনার ছিল, যে ধরনটা ছিল, তার থেকে একদম কোনো পরিবর্তন হয় নাই, অ্যাজ ইট ইজ সেই রকম ভাবে। এবং আমার মনে হচ্ছিল যেন একটা পরিবারের সবাইকে নিয়ে বসলে মা যেমন সবার দিকে স্পেশাল কেয়ার করে বলে ওর প্লেটে খাবার নাই, ওর এইটা নাই, ওইটা দেখো, এই তুমি নিচ্ছ না কেন। শেখ হাসিনাকে সেরকমই দেখেছি, কোনো বদলাতে দেখিনি। ফলে দীর্ঘ আলাপ আলোচনার ভিতরে উনি সামগ্রিক বিষয়গুলো তুলে ধরছেন। আবার আমাদের সঙ্গে যারা ছিল, যার যে কোয়ারি ছিল, যে যে কথা বলতে চেয়েছে, যে যেটা শুনতে চেয়েছে, সব কথা উনি শুনেছেন। আমার মনে হয় না এই দীর্ঘ 5-6 ঘন্টা এই কয়জন মানুষের সঙ্গে যে সময় কাটিয়েছেন, 1 মিনিটের জন্য তাকে বিরক্ত হতে দেখিনি। কখনো বলেননি এই কথা শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো কথা শেষ হলো। বরং আমরা যখন উঠে আসি তখনও উনি কথা বলছেন, কথা বলতে বলতে আমরা বেরোচ্ছি। অর্থাৎ তার ভিতরে ন্যূনতম ক্লান্তি, কোনো অবসাদ, কোনো বিরক্তি নেই, বরং আগ্রহ ভরে এই দীর্ঘ সময় একবারও মনে হয় না যে এই ভদ্র মহিলার বয়স 80 হয়েছে, একবারও মনে হয়নি। তার ভিতরে যে একটা কি বলে, একটা তারুণ্য দীপ্ত শক্তি, দীপ্ত প্রত্যয়, দৃঢ়তা, আগ্রহ, তার স্পিরিট, এই সবগুলো দেখে মনে হয়েছে যে কোথাও কোনো ঘাটতি নাই, কোনো ক্লান্তি নাই, কোনো হতাশা নাই, বরং প্রত্যাশা আছে, স্বপ্ন আছে, পরিকল্পনা আছে, সেটাই মনে হয়েছে। আইনগত ব্যাপারকে টিমটা কি, টিম গঠনের কাজ শুরু হয়েছে না এটা গঠন করা আছে অলরেডি আপনাদের? দেখুন, কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমাদের নানা রকম রণকৌশল, সেটা কোর্ট অঙ্গনের কৌশল, রাস্তার কৌশল, এগুলো তো একটা ভিন্ন বিষয় আছে, সেগুলো চলমান প্রক্রিয়া চলছে, হয়তো আরো চলবে। বিদেশি থাকবেন সেখানে? এই বিষয়গুলো সময় এবং পরিবেশ বলবে। এই টিমটা কি আগে যাবে না একসাথে যাবেন আপনারা? এটাও উনি যেভাবে নির্ধারণ করবেন, উনি যেহেতু আমাদের কমান্ডার, সুপ্রিম কমান্ডার, উনি প্রধান, উনি যেভাবে নির্ধারণ করবেন সেভাবেই হবে। এই যে সরকার, ইন্ডিয়া গভর্নমেন্টের ছোট্ট একটা ক্লিপিং একটু দেখে তারপরে কথা বলিস। দেখুন, your question regarding statements or interview that was given by former Prime Minister. Now, on this particular issue, there is no change in our approach to the matter. Any extradition matter is a legal issue, as you very well know, and it will be dealt with accordingly. এখানে দুটো জিনিস আছে। এক নম্বর হচ্ছে তার ব্যাপারে ভারত সরকারের স্ট্যান্ডের কোনো চেঞ্জ হয়নি। ভারত সরকার উনি যাওয়ার পরে সেখানে তো ভারত সর্বভারতীয় অতিথি হিসেবে তিনি সেখানে আছেন, তিনি শুধু বন্দী না, যে বন্দী বিনিময় চুক্তি ইত্যাদি ইত্যাদিতে তিনি যদি নিজে চলে যেতে চান, এইটা ওনার নিজস্ব সিদ্ধান্ত।
আর যদি বাংলাদেশ সরকার আইন দেখাতে চায়, আইন যদি দেখাতে চায়, আইনি ফরম্যাটটাও ইঙ্গিত দিলেন কিন্তু এখানে। আপনার কি মনে হচ্ছে সেটা? দেখেন, এখানে বলছে এনি এক্সট্রাডিশন ম্যাটার। উনি কিন্তু বলেন নাই এক্সট্রাডিশন রিলেটিং টু শেখ হাসিনা, এই শব্দটা কিন্তু নাই। আমি বাড়ি ভাই 40 বছর আইন পেশায় আছি, আমি ডিপ্লোম্যাটিক যে ওপিনিয়নটা এটাকে আমি থরলি দেখেছি। উনি বলছেন এনি এক্সট্রাডিশন ম্যাটার, উনি কিন্তু বলেন নাই এক্সট্রাডিশন রিলেটিং টু শেখ হাসিনা, এ কথা বলেননি। এবং মনে রাখতে হবে শেখ হাসিনা কিন্তু বন্দী নন, বন্দী হলে বন্দী বিনিময় হয়। শেখ হাসিনা কিভাবে গেছেন, তাকে যারা নিরাপত্তা দিতেন, তার প্রোটেকশনে যারা ছিলেন, তারা তাকে নিয়ে গেছেন কি হিসাবে, বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তাকে প্রোটেকশন দিয়ে তার প্রোটোকল অনুসারে রাষ্ট্রীয় বাহনে দেশের বাইরে নিয়ে গেছেন এবং সেখানে তিনি অবস্থান করছেন। কাজী বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ তো আদৌ আসে না। শেখ হাসিনা তো বন্দী না, তিনি গেছেন বন্দিও পড়ে না, তিনি পালিয়ে যাননি। তাকে তার প্রাইম মিনিস্টারের প্রোটোকলে তিনি দেশের বাইরে গেছেন, তার প্রোটেকশনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা তার নিরাপত্তার প্রশ্নে তাকে বাইরে নিয়ে গেছে। কাজে এখানে এক্সট্রাডিশনের তো প্রশ্নই ওঠে না, এই আলোচনাটাই আসে না এখানে। তিনি সেখানে আছেন অতিথি হিসাবে এবং হাই লেভেল অতিথি হিসাবে আছেন। কাজে ওনাকে এই জাতীয় আলাপ আলোচনার ভিতরে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না, ওই জাতীয় অবস্থানেই তিনি না। আপনার আইনজীবী, আপনার, আমরা তো দীর্ঘদিন ধরে আপনাকে দেখি, চিনি এবং দর্শকদের সঙ্গে আগে শেয়ার করি, আপনি শুধু আইনজীবী না, আইনাঙ্গনের সাংবাদিকও ছিলেন, আপনি সাংবাদিকতা করতেন আপনি। এবং এবং এই জায়গাটায় ধরেন ওনাকে অতিথি হিসাবে তারা অ্যাকসেপ্ট করেছেন, বাংলাদেশ থেকে তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ সামরিক যানে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে বাংলাদেশ গভর্নমেন্টের প্রথম সিদ্ধান্ত যেটা, তাকে যখন পাসপোর্টটা তার বাতিল করা হয়, বাতিল করার সাথে সাথে তাকে কিন্তু রাষ্ট্রবিহীন করে দেওয়া হয়। পাসপোর্টটা তো বিদেশে আমার আইডেন্টিটি, আমি একটা দেশের পাসপোর্ট হোল্ডার, আমি ওই দেশের নাগরিক। তারা পাসপোর্টটা বাতিল করে প্রথম রাষ্ট্রবিহীন নাগরিক করলো। দ্বিতীয় হচ্ছে তাকে দিল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড যখন একজনকে দেয়া হয়, সেটা অস্ট্রেলিয়াতে হোক ভারতেই হোক, কেউ তো মৃত্যুর মুখে তার অতিথিকে ঠেলে দিতে পারেন, সেটাই তো, তাই তো? আমি একটু কারেকশন করি আপনাকে। পাসপোর্ট বাতিল আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এমপি মন্ত্রীদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। অনেকেই দেশের ভিতর আছেন পাসপোর্ট কখনো নেই। পাসপোর্ট না থাকলেই তিনি রাষ্ট্রবিহীন হয়ে যান না। আর একজন নাগরিকের নাগরিকত্ব এত সস্তা বিষয় না। শেখ হাসিনার নাগরিকত্ব নিয়ে কোনো কোশ্চেনের অবকাশ নাই। হি ইজ ভেরি মাচ সিটিজেন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাকে যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এটা সারা দুনিয়া জানে, এটা সাজানো বানোয়াট একটা মোকারি পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়ালের মাধ্যমে করা হয়েছে। কাজে এইটা নিয়ে তাকে আরেকটা বিষয় হলো, তিনি যদি কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করতেন যে আমি আমার দেশে নিরাপদ না, তখন সেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কি দেবে না এই বিষয়টা তারা চিন্তা ভাবনা করবে কি করবে না, এটা একটা বিষয়। উনি তো রাজনৈতিক আশ্রয় চাননি, তিনি রাষ্ট্রীয় অতিথি হিসাবে সেখানে গেছেন। কাজেই যে মুহূর্তে দৃশ্যমান হয় যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মুহূর্তে তার দেশে ফেরা নির্ভর করছে তার রাজনৈতিক কর্মসূচির উপরে, দেশের মানুষের ডিমান্ডের উপরে। দেশের মানুষ এখন ডিমান্ড করছেন যে আমাদের দেশে পিস, প্রায়োরিটি, ডেভেলপমেন্ট সমস্ত কিছুর জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। কিরকম বঙ্গবন্ধুর তো মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ছিল, তিনিও তো দেশে ফিরে আসছেন। বাংলাদেশে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার বাংলাদেশে ঢুকেছে, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাকে কি জেলে নেওয়া হয়েছে? তার ফাঁসির রায় কি কার্যকর করা হয়েছে? এই সরকার
আছে তো ইউনূস সরকারের ধারাবাহিকতায়, সেই প্রশাসনই তো রয়েছে। বাচ্চু রাজাকার ৭১-এর ডাইরেক্ট স্বাধীনতা যুদ্ধে অপরাধের অপরাধী হিসাবে ইন ডিউ প্রসেস অফ ল কনভিক্টেড হয়েছিলেন, ডেথ সেন্টেন্স হয়েছিল। তিনি দেশে ঢুকলেন কিভাবে? ঢোকার পর তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে কি কাস্টডিতে নেওয়া হয়েছে? এই অনেক প্রশ্নই সামনে চলে আসছে এবং আছে। কাজে শেখ হাসিনা ওই ওনাদের চাওয়া অনুযায়ী এক্সট্রাডিশন মানে মিউচুয়াল এগ্রিমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা শেখ হাসিনার ক্ষেত্রে আদৌ প্রযোজ্য না। শেখ হাসিনা বন্দী না, তিনি বন্দি বিনিময় চুক্তির আওতাভুক্ত হবেন না। আর স্বাভাবিক, তিনি যে বন্দী না, তার জীবনযাপনটাই, একটা বন্দী মানুষ তো এইভাবে টেলিফোন হাতে নিয়ে অনলাইনে সারাক্ষণ সংযুক্ত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে না। বন্দী মানুষ, এটা মুক্ত মানুষ। আপনার মনে আছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পিএলওর সরকার ছিল, ফিলিস্তিনি ইয়াসির আরাফাতের। পৃথিবীর অনেক দেশে প্রবাসী সরকার থাকে। আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তিনি গভর্নমেন্ট ইন এক্সাইলও তো বলতে পারতেন। বলতে পারলে কারু ক্ষমতা ছিল না এটাকে ডিনাই করা, কারণ কনস্টিটিউশনালি শি ওয়াজ ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। কিন্তু তিনি হয়তো দেশের অস্থিতিশীলতা, অশান্তি বা অভ্যন্তরীণ কোনো গৃহ বিবাদ হবে এ জাতীয় বিষয়কে হয়তো বিবেচনা করে থাকতে পারেন। না হলে উনি যদি ক্লেম করতেন যে স্টিল আই এম প্রাইম মিনিস্টার, আমার ক্যাবিনেট আছে, গভর্নমেন্ট ইন এক্সাইল, কি করতেন? কিছুই করার ছিল না। কাজে ওনাকে বন্দি বিনিময় চুক্তি এইসব তত্ত্ব যারা জ্ঞান বিতরণ করে, আবার কেউ কেউ লয়ের ব্যাখ্যা দেয়, পলিটিক্যাল পারসেপশন থেকে লয়ের ব্যাখ্যা দেওয়া যায় না। ল ইজ ল, এটাকে নিজের মনের মাধুরী মিশায়ে ব্যাখ্যা দেওয়া যায় না। এবং ভারতে তো এই মুহূর্তে এমন একটা নজিরও আছে, যেমন দালাই লামার কিন্তু সরকার আছে কিন্তু ভারতে। আমি তো সেটা বললাম যে ওখানে শুধু না, পৃথিবীর অনেক দেশেই এরকম আছে। কাজে ভারত একটা বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল গণতান্ত্রিক একটি রাষ্ট্র। ভারত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবসময় মর্যাদা দেয়। 1971 সালে আমাদের কোটি মানুষের আশ্রয় দেওয়া, মহান মুক্তিযুদ্ধে তাদের বিশাল অবদান সহ ভারতের সেই ঐতিহ্যটা আছে। আজ আর শেখ হাসিনা কোনোভাবে শরণার্থী না, রাজনৈতিক আশ্রয় প্রার্থী না, বন্দী না। কাজে এই চ্যাপ্টারটাই আলোচনার বাইরে। একজনের প্রশ্ন ছিল, আমি আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে দিই ওনাকে। উনি চাচ্ছিলেন ওইখানকার আপনাদের সাক্ষাতের কোনো ছবি দেওয়ার জন্য। ওইখানে যারা গিয়েছেন তারা মোবাইল ফোনও নিতে পারেন না, ছবি তোলা তো তার নিরাপত্তার কারণে এগুলো মেনটেন করা হয়েছে, তাই তো? সঠিক, কোন মোবাইল ইলেকট্রনিক সামগ্রী কিছুই নিতে দেওয়া হয় না, কারণ শেখ হাসিনার জীবনের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় এতটা গুরুত্বপূর্ণ অতিথি তিনি যে ওই লেভেলের অতিথির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রোটোকল অনুযায়ী যেটা করতে হয় সেটা করা হয়। সেই জন্য ওখানে কেউ কোনো ছবি তুলতে পারেন না। ডিসেম্বরের মাঝামাঝি সময় না প্রথম দিকে, আপনাদের কি মনে হয়? দেখুন, উনি আমাদের সুপ্রিম কমান্ডার, ওনার রণকৌশল আছে, উনি সেই কৌশল অনুযায়ী সিদ্ধান্ত দেবেন। আমরা হয়তো তার কিছু পূর্বে জানতে পারবো, এবং আমার বিশ্বাস আমি সহ আমরা যারা বাইরে আছি সবাই ইনশাআল্লাহ শেখ হাসিনার সঙ্গে আমাদের অথবা তার পূর্বে বা তিনি যেভাবে বলেন সেভাবে আমরা দেশে ফিরে যাব। গতকালকে সরকার থেকে দু ধরনের বক্তব্য এসেছে। এক নম্বর, প্রথম বক্তব্য এসেছে তথ্য উপদেষ্টার কাছ থেকে, তাকে তারা ওয়েলকাম করবেন, ন্যায় বিচার দেবেন ইত্যাদি ইত্যাদি, এবং তার কোনো ভবিষ্যৎ নেই, অপ্রাসঙ্গিক ব্যাপার, এরকম কথাবার্তা বলেছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বলেছেন, চিফ প্রসিকিউটর বলেছেন যে তার কোনো আত্মসমর্পণের সুযোগ নেই, আসবেন, অ্যারেস্ট হবেন এবং সাজা কার্যকর করা হবে। বঙ্গবন্ধুর সাজা কার্যকর করতে চেয়েছিল যারা, তাদের চেয়ে শক্তিশালী এরা না। সেই পাকিস্তানের ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এবং তার উত্তরসূরিরা। আর যে দেশে শেখ হাসিনার জন্ম, যে দেশের স্বাধীনতা এসেছে তার বাবার নেতৃত্বে, যে দেশ সমৃদ্ধ হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা
এই সাংবিধানিক ডিমান্ডটা ফুলফিল হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। যে দেশে মোট পপুলেশনের অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগ করে এবং শেখ হাসিনাকে পছন্দ করে, সেই দেশে শেখ হাসিনাকে ফাঁসি দিবেন? এই জাতীয় বাগাড়ম্বন যারা করেন তারা অর্বাচীনের ভাষায় কথা বলেন, আর ওই কোন তথ্য উপদেষ্টাকে এটা তারে নানা নামে মানুষ ডাকে। এই সব লোকদের বিষয় নিয়ে আমরা খুব আলোচনায় আগ্রহী না, কারণ আমাদের একটা বুঝ আছে, একটা বিবেচনা আছে। আপনারা এই আজকে ইন্টারভিউতে লন্ডনের মেয়র, সিলেটের মেয়র বলেছেন যে 10টা বিমানে করে, চার্টার ফ্লাইটে করে লন্ডন থেকে তারা আসবেন। তারপরে একজন ভারতীয় সাংবাদিক বলেছেন তিনি বেনাপোল হয়ে পদ্মা সেতু হয়ে আসবেন। এগুলো কি খুব প্রিমিচুর অবস্থা এখন? দেখুন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি বলছি শেখ হাসিনা আমাদের পলিটিক্যালি, তিনি আমাদের সুপ্রিম কমান্ডার, তিনি আমাদের নেত্রী, তিনি সিদ্ধান্ত দেবেন। তিনি যেভাবে সিদ্ধান্ত দেন সেভাবে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে। আমি ভারতীয় সাংবাদিকের অভিমত বা সিলেটের সাবেক মেয়রের অভিমত বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনি একটা মন্তব্য করেছেন, যেটা বাচ্চুরা জায়গা প্রসঙ্গ এনেছেন, জলজ্যান্ত একটা সামনে আমাদের চোখে আছে একটা জিনিস, তারও অনুপস্থিতিতে বিচার হয়েছে, সে তার ফাঁসি হয়েছে, সে লোকটা 5 আগস্ট বাংলাদেশে চলে এসেছে, আমরা লাইভে দেখলাম সে আদালতে উপস্থিত হয়েছে, আদালত তাকে গ্রেফতার করলো না বাড়ি যেতে দিল। তার দেখেন, আইন কি বাংলাদেশে দুইটা? না, আইন কি দুইটা, যে রাজাকারের জন্য একটা আইন আর দেশ স্বাধীন করছে যারা তাদের জন্য একটা আইন। একজন দেখলাম মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এরকম সামথিং, উনি বলছেন যে ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু নাই, এসে শুধু দড়িতে ঝুলে পড়া। আরে ভাই, তাই যদি হয় তো বাচ্চু রাজাকারের ব্যাপার কি হইলো? তো রাজাকারদের জন্য আইন একটা, আর দেশ স্বাধীন করছে যারা তাদের জন্য আইন আর একটা। এইসব লোকদের এই জাতীয় অর্বাচীন সুলভ কথাবার্তার ভিতরে বেশি আলোচনা করার আবশ্যকতা আছে বলে আমার মনে হয় না আর কি। আপনি কি মনে হয় অ্যাবনর্মাল কথাবার্তা এগুলা? তারা বেতাল অবস্থা, পলিটিক্যাল রেটরিক, এবং অনেকে হয় কি নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে নিজের বোকামিটা জাহির করেন। এই যে আমি একটা কথা বললাম যে ওনারা বলছেন যে যার ফাঁসির আদেশ হয় এবং নির্ধারিত সময় সে আপিল করে না, তার আর কোনো পথ নাই, তার এসে শুধু ঝুলে পড়তে হবে, এটা ওনাদের বক্তব্য। তাই যদি হয় তো বাচ্চু রাজাকারও তো ফাঁসির আদেশ হওয়ার পরে দীর্ঘদিন পরে আসছে, তো তাকে কি ঝুলে পড়তে হয়েছে? আমি বাচ্চুকা রাজাকারের সঙ্গে বঙ্গবন্ধু কন্যার তুলনা করি না, কিন্তু আমি একটা যৌক্তিক উদাহরণ বললাম। এবং পৃথিবীর ইতিহাসে কোন নারীর ফাঁসির দৃষ্টান্ত আছে? আমি ওদিকেও যেতে চাই না। যে বিচারটাই অবৈধ প্রক্রিয়া হয়েছে, যে বিচারটা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে, যে বিচারটা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, সেই বিচার প্রক্রিয়ায় ওনারে ফাঁসি দেবেন না, উনি নারী মানুষ, এই জাতীয় আলোচনায় আমি যেতে চাই না। কারণ এই টোটাল ট্রায়ালটা হয়েছে অবৈধ, বিচারক নিয়োগ অবৈধ, ট্রায়াল প্রক্রিয়া অবৈধ, কনস্টিটিউশন অফ ট্রাইব্যুনাল অবৈধ, সাক্ষীরা পক্ষাশ্রিত, ফলে ওই দিকেই আমি যেতে চাই না। আমি করুণা দিয়ে তার জন্য বলতে চাই না যে শেখ হাসিনা একজন নারী, কেউ তাকে নারীকে কোনদিন ফাঁসি দেয় নাই, দয়া করে আপনার ফাঁসি দেবেন না, এই আলোচনায় আমি যেতে চাই না। শেখ হাসিনা একজন নারী না, শেখ হাসিনা একজন রাষ্ট্রনায়ক। শেখ হাসিনা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের প্রতিষ্ঠাতা। শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষের আদর্শের, বিশ্বাসের, আস্থার নেত্রী। কাজে তার সঙ্গে আমি কোনো কিছুকে তুলনা করতে চাই না। শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন এই তত্ত্ব কথা বলা, এই ভণ্ডামি করে ভাষণ দেওয়া ব্যক্তিকে খুঁজেও পাওয়া যাবে না, এটা আমার বিশ্বাস। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীদের একটা উদ্বেগের বিষয় হচ্ছে এখন রাষ্ট্র ক্ষমতায় সেই ব্যক্তিটি যিনি তাকে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করতে চেয়েছিল, সেটা তখন এক বিএনপি একটা সোর্স আমাকে যখন বলেছিল, আমি আমার পত্রিকায় রিপোর্ট করেছিলাম তখন, সেটা তিনি পুরো প্লটটা সাজিয়ে 3 দিনের জন্য কক্সবাজার চলে গিয়েছিলেন। ওই 3 দিন কক্সবাজার ছিলেন তিনি,
এবং তার যে গল্পের মতো বলছিল আর কি, ওই সিনেমার গিয়েছিল না, রানী রাজপুত্র রাজপুত্র একজনকে খুন করে ক্ষমতা দখল করতে চায়, ইত্যাদি ইত্যাদি। আমি জিজ্ঞেস করলাম তার মা তো প্রাইম মিনিস্টার, সেও তো একজন প্রাইম মিনিস্টার হবে, তাই এত তাড়াহুড়া কেন? না, তাকে এমন ভাবে বোঝানো হয়েছে কবে তোমার মা মারা যাবে আর তুমি প্রাইম মিনিস্টার হবে। এমন একটা লোভী মানুষ, সেই মানুষ রাষ্ট্র ক্ষমতায়, সে কি সুযোগটা নিতে পারে? শেখ হাসিনাকে হত্যার চেষ্টা যতবার করা হয়েছে ততবার এই সবকিছুর সঙ্গে যারা জড়িত এবং তাদের উত্তরাধিকারীরা লিঙ্ক অফ চেইন সাকসেসর হিসাবে তারা চেষ্টা করেছে।